ঠিক আছে, দেখো লক করে দাও, ক্লাসটা শেষ করে দিই, কম্পিউটার লক দাও, এটা দাও, প্রজেক্টরটা দাও। আমরা আজকে দেখবো হচ্ছে ওএস শিট। হ্যাঁ, শুরু করে দিছ। ওএস শিট মানে কি? হ্যাঁ, মজুরি তালিকা। ওএস শিট মানে মজুরি তালিকা। এটা কখন লাগে, কোথায় ইউজ হয়, সেটা আগে আমাকে জানতে হবে। ঠিক আছে, মজুরি তালিকা কোথায় ইউজ হয়? বিভিন্ন গার্মেন্টস এর মতো বড় বড় প্রতিষ্ঠান বা ছোটখাটো প্রতিষ্ঠানে এই ধরনের সফটওয়্যার গুলো বা এই ধরনের হিসাব নিকাশ গুলো কি হয়, ব্যবহার করতে হয়। যেমন মনে করো একটা গার্মেন্টস, যেটা হচ্ছে মনে করো 50 জন এমপ্লয়ি আছে, মানে 50 জন কর্মী আছে। ওই 50 জন কর্মীর মধ্যে ওই 50 জনের কি রকম মাসিক স্যালারি আসবে সেটা হচ্ছে বের করতে হবে সূত্রের মাধ্যমে। কারণ ওদের হচ্ছে ডেইলি ওয়ার্কিং, ডেইলি হিসেবে টাকা পায়। যেমন মনে করো আমাদের এখানে চাকরি করে হচ্ছে আজকে আসে নাই, তার বেতন কাটা হয় না, কেন? তার হচ্ছে মাসিক স্যালারি। আর মজুরিটা হচ্ছে আজকে আসবে না, সে আজকে টাকা পাবে না। ঠিক আছে, কালকে আসবে না, কালকে টাকা পাবে না। অর্থাৎ 30 দিনের মধ্যে সে যদি কোম্পানির রুলস অনুযায়ী 3 দিন না আসে, তাহলে তার বেতন ওই দিনগুলো কি হয়ে যায়, কেটে ফেলে। আবার কিছু কিছু কোম্পানির রুলসে মিনিমাম 3 দিন না আসলেও বেতন দেয়, আবার 3 দিনের উপরে বেশি হয়ে গেলে তাদেরকে কি দেয় না, বেতন দেয় না, কেটে ফেলে। এটা হচ্ছে মূলত একটা কোম্পানির ছোটখাটো এমপ্লয়ীদের বেতন হিসাব নিকাশ করার জন্য ডেইলি বেসিসে। ঠিক আছে, কারণ ওদের হিসাব নিকাশ গুলো আবার তোমার ঘন্টা ব্যাপী হয়, ঘন্টা ব্যাপী বেতন হয়। সে কয় ঘন্টা কাজ করছে, ঘন্টা ব্যাপী একটা স্যালারি আছে, ওই স্যালারি ওয়াইজ তার মাসিক স্যালারিটা কাউন্ট হয়। তাহলে আমাদের শিটে চলে যাচ্ছে আমরা, আমাদের শিট হচ্ছে এটা 6 নম্বর যে প্রশ্নটা আছে সেটা। তো এখানে আমাকে কিছু জিনিস জানতে হবে। কিরকম? ওই কোম্পানিতে, যে কোম্পানির জন্য আমি ওয়েস শিট মানে মজুরি তালিকা বা মজুরি শিটটা তৈরি করব, ওই প্রতিষ্ঠানের 2-3টা ইনফরমেশন আমার জানা থাকতে হবে। 1 নম্বর হচ্ছে প্রতি ঘন্টার বেতন কত। ঠিক আছে, মানে 1 ঘন্টার বেতন কত। এবং ওদের আবার ওভারটাইম সিস্টেম আছে। চাকরি হচ্ছে মূলত 9টা 5টা, মানে সকাল 7টা হোক বা 9টা হোক শুরু, কিন্তু শেষ হয়ে যায় হচ্ছে 5টায়। কয়টায় শেষ হয়ে যায়? 5টায়। এটা হচ্ছে মজুরি আইনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা হচ্ছে মানে প্রতিটা কোম্পানি ল আছে, ওই কোম্পানি ল অনুযায়ী আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী 5টা বাজে হচ্ছে কি একজন শ্রমিকের কাজ শেষ, মানে 8 ঘন্টা ডিউটি। কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি। তা 8 ঘন্টা ডিউটি এটা শুরু হয় হচ্ছে 7টা বাজে শুরু হইতে পারে, আবার 9টা বাজে শুরু হইতে পারে। যখন শুরু হবে ওই সময় অনুযায়ী তার লাস্ট আওয়ারটা কি হবে, ফিক্সড হবে। সে যদি 9টায় আসে তাহলে তার ঘন্টা শেষ হয়ে যাবে 5টায়। সে যদি 7টায় আসে তার ঘন্টা আরো 2 ঘন্টা আগে শেষ হয়ে যাবে। এরপরে কি করবে? এরপরে চাইলে সে কাজ করতে পারবে, এরপরে চাইলে সে কাজ করতে পারবে। ওই কাজের দাম আবার আলাদা, ওই কাজের দাম হচ্ছে কি আবার আলাদা, যেটাকে ওভারটাইম বলে, যেটাকে আমরা ওভারটাইম হিসেবে বলি। তো এই শিট অনুযায়ী আমাদের এখানে বলা আছে হচ্ছে কন্ডিশন দেওয়া আছে, ইফ ওয়ার্কিং আওয়ার এভরিডে 8 or below
8 দেন পার আওয়ার ওয়েজ 15 টাকা। এখানে বলা আছে যে তার প্রতিদিন 8 ঘন্টা, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা, অথবা অর মানে হচ্ছে অথবা বিলো, বিলো মানে হচ্ছে নিচে বা নিম্নে, মানে 8 ঘন্টার নিচে যদি সে কাজ করে অথবা 8 ঘন্টা বরাবর সে যদি কাজ করে, তার মানে এটা একটা কন্ডিশন। এখানে এইটা একটা কন্ডিশন। এই কন্ডিশনটা কি? এই কন্ডিশনে বলা আছে প্রতিদিন তার ডিউটি থাকবে 8 ঘন্টা। কয় ঘন্টা? এটা হচ্ছে কোম্পানি বলে দিছে প্রতিদিন 4 ঘন্টা হবে 8 ঘন্টা। মানে আমার কাছে মনে করো একজন এমপ্লয়ি চাকরি করবে, তাকে শর্ত দেওয়া আছে তুমি প্রতিদিন 8 ঘন্টা চাকরিতে থাকতে হবে। এরপরে বলা আছে কি অথবা 8 ঘন্টার নিচে যদি হয় দেন তখন কি হবে? পার আওয়ার। পার আওয়ার কি হবে? 15 টাকা। কয় টাকা? 15 টাকা বেতন। কয় দিনের বেতন? জি না, 1 ঘন্টার। মানে প্রশ্ন করলে একরকম আনসার পেয়ে যায় আরেক রকম, প্রশ্নটা উল্টা পাল্টা হয়ে যায় আর কি, বোঝা হয় না। ঠিক আছে, তাহলে তার ডিউটি হচ্ছে 8 ঘন্টা, সে 8 ঘন্টার নিচে হলেও তার বেতন 15 টাকা, 8 ঘন্টা করলেও তার বেতন 15 টাকা পার আওয়ার, প্রতি ঘন্টা। এরপরে বলা আছে ইফ ওয়ার্কিং আওয়ার এবভ মানে উপরে, মানে 8 ঘন্টার চেয়ে বেশি হইলে, কয় ঘন্টা সে 8 ঘন্টার চেয়ে বেশি হইলে দেন তখন কি হবে? এক্সট্রা পার আওয়ার, তার জন্য এক্সট্রা পার আওয়ার কাউন্ট শুরু হবে। যখন সে 8 ঘন্টা ডিউটি করলো, ওই 8 ঘন্টার পরে যখন ডিউটি করবে, মনে করো তার ডিউটি 5টায় শেষ, সে 5টা থেকে আবার 6টা পর্যন্ত কাজ করছে, তাহলে ওর টোটাল টাইম কত? কয় ঘন্টা? 9 ঘন্টা। ওভার টাইম কয় ঘন্টা? 1 ঘন্টা। সে 5টা থেকে 7টা পর্যন্ত কাজ করলো, তার টোটাল টাইম কত? কয় ঘন্টা? 2 ঘন্টা বেশি করছে, তাহলে টোটাল টাইম কত? 10 ঘন্টা। 6টা পর্যন্ত যদি 9 ঘন্টা হয়, তো 10টা পর্যন্ত তোমার 7টা পর্যন্ত 1 ঘন্টা বাড়ছে, তো 10 ঘন্টা। তাহলে টোটাল টাইম হয়েছে 10 ঘন্টা। ওভার টাইম কয় ঘন্টা? 2 ঘন্টা। এই জিনিসটাই আমাকে বুঝতে হবে, মানে আজকের টপিক অনুযায়ী, আজকের ওয়ার্কশিট অনুযায়ী আমাকে বুঝতে হবে যে তার প্রতিদিন আওয়ার কয় ঘন্টা এবং তার কয় ঘন্টা পরে হইলে তার ওভার টাইম শুরু হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম সে যদি 5টা পর্যন্ত ডিউটি করে 8 ঘন্টা, ওর প্রতিদিনের ডিউটি নরমাল ডিউটি শেষ, চাইলে সে চলে যেতে পারবে, আবার চাইলে সে ওভার টাইম কাজ করতে পারবে। তাহলে ওভার টাইম যে কাজটা করবে, সে ওই ওভার টাইমের প্রতিটা ঘন্টার দাম পাবে হচ্ছে 20 টাকা। এখানে কিন্তু 2টা অ্যামাউন্টের কথা বলা আছে। কয়টা অ্যামাউন্টের? 2টা অ্যামাউন্টের কথা বলা আছে, যে একটা হচ্ছে নরমাল 5টা পর্যন্ত হচ্ছে তার 15 টাকা প্রতি আওয়ার, আর একটা বলা আছে 5টার পরে যখন চলে যাবে, যখন এটা ওভার টাইম শুরু হবে, তখন প্রতি ঘন্টার দাম আসবে 20 টাকা। তো এই জিনিসটা তোমাকে কোম্পানি বলে দিবে যে কয় ঘন্টা হইলে কয় টাকা, ওভার টাইম হইলে কয় টাকা। তো আমরা একটা অ্যামাউন্ট ধরে নিছি, ওই অ্যামাউন্টের উপর আমরা সূত্রটা কাউন্ট করব। যখন আমাকে অন্য একটা শীট যদি বলে দেয় যে এখানে প্রতিদিন প্রথম সূত্রের মধ্যে প্রতিদিনের নিয়ম অনুযায়ী নরমাল ঘন্টা 50 টাকা, তাহলে আমাকে 50 টাকা হিসাব করতে হবে। আবার যদি বলা হয় যে 50 টাকা যদি হয়, তাহলে ওর ওভার টাইম প্রতি ঘন্টা 80 টাকা, তাহলে আমার এখানে 20 টাকার জায়গায় কি হবে? 80 টাকা দিয়ে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, আবার অনেক সময় আমাকে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা বলতে পারে। প্রতিনিয়ত তোমার এভরিডে ডিউটি আওয়ার হবে 10 ঘন্টা, তাহলে তার 10 ঘন্টার ভিতর কোনো ওভারটাইম হবে না। তাহলে আমাকে এখানে 8 এর জায়গায় কি করতে হবে? 10 দিতে হবে। 10 এর উপরে যখন সে 12 ঘন্টা ডিউটি করবে, তার ওভারটাইম কয় ঘন্টা হবে? 2 ঘন্টা ওভারটাইম হবে। আর যদি
8 ঘন্টা নিয়মিত ডিউটি হয়, তাহলে 12 ঘন্টা ডিউটি করলে কয় ঘন্টা ওভারটাইম হবে? 4 ঘন্টা। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তাহলে এটার সিম্পল একটা ক্যালকুলেশন করি আমরা, কিরকম হয়। আমরা 8 ঘন্টা হিসাব করে করতেছি। 8 ঘন্টা গুণ তার বেতন কত? 15 টাকা। তার বেতন কত? 15 টাকা। তাহলে সে একদিনের বেতন কত? 120 টাকা। এটাকে যদি আমি মাসে নিয়ে যাই, গুণ 30, তার বেতন পরে কত? 3600 টাকা। মাসিক বেতন 3600 টাকা। এখন সে এটা হচ্ছে নরমাল ডিউটি করলে পাবে, কোনো ওভারটাইম ছাড়া, কোনো ওভারটাইম ছাড়া। তাহলে ওর প্রতিদিনে 8 ঘন্টা ডিউটি করলে সে একদিনে বেতন পায় হচ্ছে 120 টাকা। এবার আসে হচ্ছে ওভারটাইম। মনে করো শেফাত আলম সে 12 ঘন্টা ডিউটি করছে, এখানে 11 ঘন্টা আছে, আমি 12 ঘন্টা হিসেব করতেছি। সে কয় ঘন্টা ডিউটি করলো? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা ওভারটাইম ডিউটি করলে আমার 12 মাইনাস 8 সমান 4 ঘন্টা কি ওভারটাইম। আগে আমাকে ওভারটাইম হিসেব করে ফেলতে হবে। টোটাল ডিউটি থেকে রেগুলার টাইম বাদ দিলে ওভারটাইম বের হয়ে যায়, ঠিক আছে? টোটাল ডিউটি থেকে রেগুলার টাইম বাদ দিলে আমার ওভারটাইম বের হয়ে যাচ্ছে। তাহলে সে মনে করো 4 ঘন্টা ওভারটাইম করছে, তাহলে 4 ঘন্টার গুণ কয় টাকা করে? 20 টাকা। কয় টাকা পাইছি? 80 টাকা। সে আগে ছিল বেতন কত? 120 টাকা। তাহলে তার ডেইলি বেতন হয়েছে কত? 200 টাকা। কখন হবে 200 টাকা বেতন? এটা যখন সে প্রতিদিন 12 ঘন্টা ডিউটি করবে, অর্থাৎ যেদিন 12 ঘন্টা ডিউটি করবে তার বেতন হবে 200 টাকা। মনে করো 1 তারিখ সে 12 ঘন্টা ডিউটি করছে, 2 তারিখ সে 11 ঘন্টা ডিউটি করছে, তাহলে 11 মাইনাস 8, ওভারটাইম কত? 3 ঘন্টা, গুণ 20 টাকা। তাহলে 2 তারিখ সে ওভারটাইম করছে কত? 60 টাকা। তাহলে রেগুলার ডিউটি 120 টাকা। কয় টাকা হইলো? 180 টাকা। তার মানে 1 তারিখের বেতন ছিল কত? 200 টাকা। তাহলে 2 তারিখের বেতন কত হইলো? 180। এটা হিসাব রাখবা। এরপর আসতেছে হচ্ছে সে 9 ঘন্টা ডিউটি করছে, মাইনাস 8, ওভারটাইম 1 ঘন্টা, তাহলে 20 টাকা যোগ হবে। তাহলে 120 টাকা, 141 হয়ে গেছে। 20 টাকা যোগ 120 টাকা। তাহলে তার 3 তারিখ তৃতীয় দিন সে কাজ করছে 9 ঘন্টা, তাহলে ওই দিনের বেতন পাইছে কত? 140। এবার আসে হচ্ছে 3 দিনের হিসাব করি। 140, 180, 200, 520 টাকা। কয় দিনে পাইছে? 3 দিনে। তার মানে 3 দিনের ভ্যারিয়েন্স আলাদা আলাদা, ভ্যালুগুলো আলাদা আলাদা। এবার হিসাব করো 1000 ব্যক্তি আছে আমার কোম্পানিতে। এই যে একটা ব্যক্তির ক্যালকুলেশন করতে আমাদের কি পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? স্বাভাবিকভাবে কষ্ট হচ্ছে। কারণ কেন? সে কয় দিনে কাজ করবে, কয় ঘন্টাটা কাজ করবে, আমি ওই অনুযায়ী তাকে বেতন দিব, এর বেশি আমি দিব না। এটা হচ্ছে সিস্টেম। কারণ কাজে আসলে টাকা পাবে, কাজে না আসলে টাকা পাবে না। এখন কে কাজ আসছে, কে কাজে আসে নাই, কে কয় ঘন্টা করছে, কে কয় ঘন্টা আবার ওভার করছে, এটা আবার হিসাব রাখতে হবে না? এটা ডেইলি বেসিসে এই হিসাবটা রাখতে হয়। ডেইলি হিসেবে রাখতে পারলে আমি 30 দিনের বেতনটা কি করতে পারবো? কাউন্ট করতে পারবো। এখন যদি আমি এই যে 3 দিনে 3 রকম ভ্যালু পাইছি, এটা যদি আমি ডেইলি বেসিসে যদি না করি, তাহলে এটা 30 দিনে করলে আমার মাথা পাগল হয়ে যাবে না? মনেই থাকবে না কোনটা কত তারিখে কয় ঘন্টা করছে, তার কয় টাকা অ্যাড হবে। এই ধরনের কোডিং কাজটাকে সহজে
আমাদের এক্সেলে করার জন্য আজকের হচ্ছে এই ক্লাসটা। তাহলে মজুরি ক্লাস, এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। কারণ বেসিক কনসেপ্টটা যদি না থাকে তাহলে কাজটা কিসের জন্য হবে, ঠিক আছে? তাহলে আর আসে হচ্ছে আমাদের একটা লিস্ট তৈরি করার পালা, বা একটা কোম্পানি। আমি একটা নতুন শীট নিলাম, এটার নাম দিলাম, কি নাম হবে? ওয়েস শীট। এই জিনিসগুলো আমি কপি করে নিয়ে আসলাম যাতে আমার লিখতে না হয় আর, ঠিক আছে? তাহলে আমাদের কলাম থাকবে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি আইডি, নেম, ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম এবং পেমেন্ট। এই হিসেবে আমাদের বানিয়ে ফেলতে হবে। এক নম্বর হচ্ছে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি আইডি, তারপর হচ্ছে কি এমপ্লয়ি নেম, মানে আরেকটু ডিটেইলস লিখলাম আর কি। তারপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার, তারপর ওভারটাইম, তারপর পেমেন্ট। এটাই হচ্ছে আমাদের মূল কাজ, পেমেন্টটাই হচ্ছে মূল কাজ। ঠিক আছে, পেমেন্টটা হচ্ছে আমার মূল কাজ। এমপ্লয়ি আইডি আমি কপি করে দিচ্ছি, ওদের নামগুলা না লিখে দিচ্ছি আর কি, তোমরা লিখে দিবা। নামগুলা কপি করে দিচ্ছি, তোমরা তোমাদের নামগুলো লিখে দিবা আর কি। আচ্ছা, এখানে 00 আছে মনে হয়, অথবা 101, 102, 103, 104, 105, 106, মানে 106 জন সিরিয়াল অনুযায়ী আমার এখানে কাজ করে। এগুলো মাঝখানে নিয়ে যাব, আর এগুলা পাশে মানে বাম পাশে থাকবে। অর্থাৎ কেন, এই যে যখন আমরা সংখ্যাগুলো লিখবো তখন ওগুলো মাঝখানে সাজাবো, আর নাম থাকলে ওগুলো কোথায় সাজাবো? বাম পাশ থেকে। তাহলে এখানে ওয়ার্কিং আওয়ার, এখানে কি বসবে? সংখ্যা। ওভারটাইম সংখ্যা, পেমেন্ট সংখ্যা, এই সবগুলারে সিলেকশন করে মাঝখানে করে দিলাম। আমি এখন যদি লিখি এটা অটোমেটিক মাঝখানে চলে আসবে। এটা আমি লেখার আগেও করতে পারি, আবার লেখার পরও করতে পারি। ওয়ার্কিং আওয়ার, এখানে আমাদের শীট অনুযায়ী কি আছে? 8 তারিখ 8, 11, 7, 13, 9, 10, 8, 11, 7, 13, 9, 10।
এটা কি, এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। মনে করো সারা রাত ফাতেমা সে 8 ঘন্টা ডিউটি করছে, তার ওভারটাইম কত? করা নাই, সংখ্যা কি হবে? 0। পেমেন্ট কত? পেমেন্ট হবে 120। এখানে এটা হচ্ছে আমরা তারিখ দিতে পারি, একটা এখানে একটা ডেট নিয়ে আসি। ডেট নিয়ে আসার জন্য এখানে একটা কলাম অ্যাড করার জন্য রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, এখানে লিখবো হচ্ছে ডেট। রোডের সূত্র কি? আসে নাই কেন? ঘর বড় করা লাগবে, ঘর বড় করা লাগবে। কেন আসে নাই? অর্থাৎ এটা হচ্ছে ডেট, ডেট মানে হচ্ছে আজকের দিনে। এটা আমার কম্পিউটার ডেট আসছে নয়, 7 তারিখ 31 তারিখ 7 মাস। কম্পিউটার ডেট টাইম ঠিক নেই, এরকম হয় কেন? টাইম ঠিক করতে জানো? তাহলে এটাও দেখাই দিই। কম্পিউটার টাইম ঠিক করার জন্য আমরা এখানে সার্চ করতে পারি, অথবা কন্ট্রোল প্যানেলে আসতে পারি, ঠিক আছে? অথবা এখানে সার্চ করতে পারি টাইম, টাইম লিখলেই চলে আসবে, এই যে ডেট এন্ড টাইম। তাহলে এখন দেখাচ্ছি কি, ল্যাপটপ কম্পিউটারের বা যে কোনো কম্পিউটারের টাইম ঠিক করার জন্য যে অপশনটা, এখানে সার্চ করলাম টাইম, টাইম অনুযায়ী এখানে ডেট এন্ড টাইমে ক্লিক করব। ক্লিক করার পরে 31 জুলাই 2025 1:31 PM এই জিনিসটা দেওয়া আছে, তো এটাকে আমাকে চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? এখানে টাকা, এখানে কিন্তু অনেক সময় টাকা থাকে না, এখান থেকে লিস্ট থেকে দেখে টাকা এটা সিলেকশন করে দিতে হবে। টাইম জোন কার সাথে হবে টাকা, ঠিক আছে? তারপর আমরা চাইলে সেট টাইম জোন অটোমেটিক্যালি করে দিতে পারি, অর্থাৎ টাইম জোনটা অটোমেটিক করে দিতে পারি। অটোমেটিক করে দিলে আমার কম্পিউটারের ইন্টারনেট থেকে সে অটোমেটিক কি করে নিবে, আমার স্থানটা নিয়ে নিবে, ঠিক আছে? অটোমেটিক এটা করে দিলে। আর যদি না করে দিই তাহলে আমাকে ওখান থেকে কি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। আবার রিলিজিয়নও চেঞ্জ করা লাগবে, এই যে এখানে রিলিজিয়ন ঠিক নাই। রিলিজিয়ন মানে হচ্ছে স্টেট, মানে আমি কোন দেশে বসবাস করতেছি, কোন দেশের টাইমটা আমি আমার কম্পিউটার দেখতে চাই। তো এখান থেকে সিলেকশন করে কি করতে হবে, ইংলিশ না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে আমার। এই যে এইটা হবে বাংলাদেশ, কি হবে বাংলাদেশ খুঁজতে গেলে পরে বি, তাহলে এখানে সিরিয়াল আছে, তাহলে আমার কোথায় চলে যেতে হবে, বি সিরিয়ালে চলে যেতে হবে, মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারের মতো বি সিরিয়ালে চলে গেলাম। এই যে বি সিরিয়াল আসলাম, এখানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই যে কান্ট্রি আর রিলিজিয়ন এটা ঠিক করে দিতে হবে কি বাংলাদেশ। এটা যদি অন্য দেশে থাকে তাহলে টাইম কি হবে, ঝামেলা করবে, ঠিক আছে? তাহলে এখন কয়টা বাজে, দেখো আমি টাইমটা ডেটটা এই অপশনটা করতে গিয়ে নিয়ে আসছি, এই যে এখান থেকে এডিশনাল ক্লক, এখানে ক্লিক করলে আমার এখানে আসতে হবে ডেট এন্ড টাইম। এই যে ঘড়ি দেখাচ্ছে দেখছো, এই ঘড়ি থেকে এখানে
টাইমটা সিলেক্ট করে দিতে হবে। এই যে চেঞ্জ ডেট এন্ড টাইম, এখানে আসতে হবে। এখানে এসে আমার কয় মাস চলতেছে, আগস্ট, তাহলে এখানে সামনে দিয়ে ক্লিক করলে আগস্ট, কয় তারিখ, 13 তারিখ, 13তে ক্লিক করতে হবে। আগে মাস আনতে হবে, পরে ডেট সিলেকশন করতে হবে। এরপরে এখানে এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে তারিখ, এটা হচ্ছে টাইম। এখন কয়টা বাজে? হ্যাঁ, 1:57। তাহলে 1 ঠিক আছে। তাহলে এখানে মিনিটের ঘরে আসে, এখানে ক্লিক করে দিব, মানে বেশি করে দিব, 57তে নিয়ে যাব, 58 করে দিলাম। পিএম না, তারপর ওকে, ওকে, আমার কাজ শেষ। তাহলে আমার আজকের অনুযায়ী ডেট আসে কিনা দেখি হবে। আসছে, আসছে, ঠিক আছে। জাস্ট একটা এখানে ক্লিক করে জাস্ট এখানে সূত্রটা আরেকবার এন্টার করছি, আজকের দিনের ডেটটা চলে আসছে। এখন এক ক্লাসের ভিতর 2 ক্লাস হয়ে গেল আর কি, ঠিক আছে। তাহলে গেল ডেট। তাহলে আমরা এখানে কাজ করতেছি কার জন্য? আজকের জন্য। এটাকে আমি কি করলাম, এই বর্ডার করে দিচ্ছি। বর্ডার তো সবাই করতে পারি, বর্ডার করে দিলাম। তাহলে আজকের দিনের জন্য করতেছি এই হিসাবটা। তো এইভাবে আমার প্রতিদিনের হিসাব প্রতি এমপ্লয়ির জন্য রাখতে হবে, তাহলে আমি 30 দিনের হিসাবটা সহজে পাবো। তাহলে আজকে যেটা করব কালকে একই জিনিস করতে হবে, শুধু এখানে ওভারটাইমটা লিখবো, বাকি কাজটা অটোমেটিক করে ফেলবে সফটওয়্যারে। তাহলে ওভারটাইম করার জন্য আমাকে সূত্র বের করতে হবে। ওভারটাইম লেখার জন্য আমাদের ওভারটাইম সূত্র এখানে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে ওভারটাইম সূত্র। এটা আমি আরেকটু বুঝাই দেই। ওভারটাইম সূত্র, ইফ তো আমরা জানি প্রতিটা সূত্রের আগে ইকুয়াল দিতে হয়, আর ইফ হচ্ছে যদি, মানে এটা হচ্ছে আমরা কন্ডিশনাল সূত্র করতেছি, এই জন্য আমরা ইফ ব্যবহার করতেছি। ইফ কন্ডিশন বলা হয় বা ইফ স্টেটমেন্ট বলা হয়। এই জিনিসটা আমার হচ্ছে ক্যালকুলেশন, এই জিনিসটা হচ্ছে আমার ক্যালকুলেশন। C2 মিন্স হচ্ছে আমার এই ঘরকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এই ঘরটাই লিখতেছি E6। এই ঘর অনুযায়ী কি হবে? E6। তাহলে E6 লিখলাম, ঠিক আছে। যদি এই ঘরের মান, এখানে বলা আছে যদি এই ঘরের মান, এটা কি চিহ্ন? গ্রেটার দেন, মানে বড়। যদি এই ঘরের মান কি হয়? বড় হয় কার থেকে? 8 থেকে, মানে হচ্ছে E6 সমান যদি 9 হয়, মানে প্রশ্নটা হচ্ছে এরকম, E6 এর মান কত হয়? 9 হয়, মানে 8 এর চেয়ে বড় হইতে হবে। 9 হইতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে, 12 হইতে পারে, কিন্তু 8 এর নিচে হবে না। 8 এর নিচে হলে ক্যালকুলেশন সূত্রটা সে জিরো হিসেবে করে দিবে। তাহলে যদি এই ঘরের মান 8 এর উপরে হয়, সাপোজ আমি ধরলাম 8 এর উপরে মানে হচ্ছে 9, ঠিক আছে, 9 ধরলাম। এরপরে বলছে কি, এটা একটা শর্ত, যদি এই ঘরের মান 8 এর উপরে হয় তাহলে কি হবে? C2 মানে হচ্ছে আমার এখানে E6। যদি এটা হয় তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে E6 minus 8। এবার দেখো E6 এর মান কত পাইছি আমরা? 9 minus 8 সমান সমান কত? 1। তাহলে আমরা ওভারটাইম পেয়ে গেছি না? এটাই হচ্ছে ক্যালকুলেশন। এখন আবার আসি, আরেকবার হিসাবে আসি। এই ঘরের মান যখন 8 এর চেয়ে কম হবে তখন কি হবে? মনে করো এই ঘরের মান সে ডিউটি করলো 8 ঘন্টা, সে ডিউটি করলো 8 ঘন্টা সমান সমান 8, সে 8 ঘন্টা ডিউটি করছে।
এখন এবার এখানে আসি, 8 ঘন্টা ডিউটি করলে আমরা পাই কত, ওভারটাইম কত পাই, 0 পাই। তাহলে ওভারটাইম আমাকে এখানে অটোমেটিক ক্যালকুলেশন করলে আমরা ওভারটাইমটা পাচ্ছি 8 মাইনাস 8, এই যে এটা E6 সমান আমরা কি পাইছি 8, তাহলে মাইনাস কি 8, তাহলে সমান সমান 0, ওভারটাইম কত 0। এই যে এখানে দুইটা শর্ত আছে, একটা শর্ত আর একটা শর্ত, যখন উপরে হবে তখন এটার সাথে ক্যালকুলেশন হয়ে ফলাফল দিবে, যখন উপরে হবে তখন এটার সাথে ক্যালকুলেশন করে ফলাফল আমাকে বের করে দিবে, আর যখন উপরে না হবে তখন সে অটোমেটিক 0 করে দিবে। এই যে অটোমেটিক সে 0 ক্যালকুলেশন করলে আমরা 0 পাবোই, ঠিক আছে। যখন 8 এর উপরে 8 এর নিচে কিছু না হবে তখন এটা কি হয়ে যাবে 0 অটোমেটিক হয়ে যাবে। তার মানে আমার সত্য লাগতেছে হচ্ছে এটা, মানে সত্য হলে ফলাফল দিবে, মিথ্যা হলে ফলাফল দিবে না, মানে 0, এটা হচ্ছে কন্ডিশন। এবার আমরা সূত্রতে চলে আসি, এখানে আসলাম, এখানে এসে আমরা ফর্মুলা বারে ক্লিক করব যাতে ফর্মুলা বারের সূত্রটা সম্পূর্ণ দেখতে পারি। আর এখানে যদি ক্লিক করি তাহলে আমার ফর্মুলা বারটা যদি লম্বা হয়, তাহলে ফর্মুলাটা যদি লম্বা হয় আমার এখানে এই করে শো করবে না, আরেকটা করে উপর চলে যাবে। এই জন্য আমরা এখানে ক্লিক করে সূত্র লেখার জন্য কোথায় চলে যাব, ফর্মুলা বারে। এবার এখানে ইকুয়াল লিখবো, ইফ যদি কি হয়, আমরা কাজ করব কার সাথে, ওয়ার্কিং এর সাথে। যদি এই গড়ের মান, এই গড়, এই যে এই গড় মান বড় 8 থেকে বড় হয়, মানে 8 ঘন্টার থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ওই গড়ের সাথে মাইনাস হবে 8, ওই গড়ের সাথে মাইনাস হবে 8, যেটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করছি। এই গড়ের মান যখন 8 এর চেয়ে বেশি হবে, মানে বেশি মানে আমি 9 ধরছি, 9 ধরে এই গড়ে এই ক্যালকুলেশনটা করছি, তো এই ক্যালকুলেশনটা মানে হচ্ছে কি E6, তো E6 এর মান কত 9, তাহলে মাইনাস হচ্ছে এটা, মাইনাস 8 হচ্ছে এটা 8, তাহলে দুইটা ক্যালকুলেশন করলে আমরা 1 পাই। তাহলে এই গড়ের মান যখন 8 এর চেয়ে বেশি হবে তখন ওই গড়ের সাথে 8 মাইনাস হবে, মাইনাস হলে কি হবে, মাইনাস হয়ে যে আনসারটা আসবে ওই আনসারটা সত্য হিসেবে কাউন্ট করে আমাকে ফলাফল দিয়ে দিবে। আর যখন মিথ্যা হবে, মিথ্যা মানে হচ্ছে 8 এর নিচে চলে আসবে, তখন সে অটোমেটিক আমাকে 0 তে নিয়ে যাবে, অটোমেটিক আমাকে নিয়ে যাবে 0 তে। কারণ একটা কন্ডিশন তো দুইটা দিক থাকে, হ্যাঁ অথবা না, হ্যাঁ হইতে পারে আবার না হইতে পারে। যদি হ্যাঁ হয় সে সামনের দিকে অগ্রসর হবে, যদি না হয় সে 0 তে রিটার্ন আসবে। এই যে আমার ফলাফল কত 0, আমি ওয়ার্কিং আওয়ার দিছি কত 8, এখন যদি ওর ওয়ার্কিং আওয়ার 10 করে দেই, ওভারটাইম কত 2 ঘন্টা, তাহলে আমাকে বের করে দিছে। এখন ওভারটাইম যদি 12 দেই, ওয়ার্কিং আওয়ার 12 দেই, ওভারটাইম কত 4 ঘন্টা, ঠিক আছে, তাহলে 8ই থাকলো। এবার আমরা এটাকে অটো ফিল করে দিব, অটোমেটিক সে আমাকে কাউন্ট করে দিল। এখানে 3 ঘন্টা তার ওভারটাইম, এখানে 0 ঘন্টা, যেহেতু 7 ঘন্টা সে ডিউটি করছে। ওই যে বললাম না 8 এর নিচে হইলে কি হবে, তাহলে 8 এর নিচে মানে 7, 8 এর নিচে আবার 6 হইতে পারে, 8 এর নিচে আবার আরো কমও হইতে পারে, তাই না। তাহলে 8 এর নিচে যাওয়ার মানে হচ্ছে তাকে সে 0 করে দিবে, তার মানে ওর কোনো ওভারটাইম নাই। তাহলে আমরা ওভারটাইম বের করে ফেলছি এখন। এবার ওভারটাইম যেহেতু বের করে ফেলছি, এটাও আমাদের সূত্র দিয়ে বের করতে হবে। ওই যে আমরা ক্যালকুলেশন করছি না, ওই ক্যালকুলেশন অনুযায়ী এখানে এক্সেলের একটা ফরম্যাট আমাকে বসাইতে হবে, এই যে এটা। এবার এটাতে বিশ্লেষণে আসি, এটা যদি আমরা একটু আলোচনা করি, এখানে D2 যেটা লেখা আছে এটাকে আমরা চেঞ্জ করি, আমরা ক্যালকুলেশন করব এটার সাথে, ওভারটাইমের সাথে। তাহলে আমার ওভারটাইমের সেল অ্যাড্রেস কত, F6,
তাহলে আমরা সব জায়গায় F6 করে দেব। কি করে দেব? F6। এটা কগার বীজগণিতের মতো আর কি। এটা আবার C2 মানে হচ্ছে আমাদের এই ঘর ওয়ার্কিং আওয়ার। এটা কত? E6 এই লেখাটা যদি আমি দেই এবং এই মানগুলো যদি আমি তোমাদেরকে দিয়ে দেই তাহলে তোমরা এটা বীজগণিত করে বীজগণিতের মতো আনসার বের করে ফেলতে পারবা। কারণ আমি যদি E6 এর মান দেই তাহলে এটার একটা সংখ্যা চলে আসবে। তারপর এখানে এটা E6 না, আচ্ছা এখানে F6 ঠিক আছে। তাহলে আমি যদি F6 এর মান দেই তাহলে ওখানে F6 এর মানের জায়গায় F6 সংখ্যাটা বসাই দিলে ক্যালকুলেশন করে ফেললে আমাদের টোটাল অ্যামাউন্টটা বের হয়ে যাবে। ওই জিনিসটা এখানে করা হয়েছে। তাহলে এখানে দেখি আবার F6 সমান 0 থেকে যদি বড় হয়, কে বড় হয়? F6। অর্থাৎ এই গড়ের মান যখন 0 থেকে বড় হবে, এখন 0 থেকে বড় নাই, এখন কি আছে? 0 আছে। তার মানে ওর ওভারটাইম নাই। তাই সে বেতন পাবে কয় টাকা? আমরা কত টাকা হিসাব করছি? 8 ঘন্টা ডিউটি 15 টাকা গুণ 8 ঘন্টা সমান সে বেতন পাবে 120 টাকা। তার কোনো ওভারটাইম নেই, 0 তাই না? তাহলে এই গড়ের মান যখন 0 থেকে বড় হবে, 0 থেকে বড় মানে হচ্ছে 1 থেকে শুরু করে উপরের দিকে, তখন কি হবে? যখন 0 থেকে বড় হবে তখন বলতেছে যে F6 মনে করো আমি এখানে এটাকে অঙ্কে নিয়ে যাই। F6 এর মান মনে করো আমরা 0 থেকে বড় 1 ধরলাম, 0টাকে 1 ধরলাম, কোনটাকে? এই গড়ের মান 1 ধরলাম, তাহলে 1। তাহলে এই যে এই F6 এর মান কত? 1। কোথায়? এটার মান, এই যে এটার মান, অর্থাৎ এটার মান আর কি। তাহলে আমার ক্যালকুলেশন হবে এখানে, তাহলে এখানে হবে গুণ কয় টাকা? 20 টাকা। এটা কিসের? ওভারটাইমের দাম, এই জন্য 20 টাকা ওভারটাইমের দাম। তারপরে প্লাস হচ্ছে আর এর সাথে গুণ হচ্ছে 15 টাকা। ওই যে ডেইলি আওয়ারের দাম হচ্ছে 15 টাকা, 1 ঘন্টা ওভারটাইম করলে সে পাবে হচ্ছে 20 টাকা। তাহলে ক্যালকুলেশন গুণ করে যা পায় সেটাই ওর ফলাফল। এরপরে এখানে বলা আছে E6 এই চলে আসি ওয়ার্কিং আওয়ার। E6 মানে ওয়ার্কিং আওয়ার। এই ওয়ার্কিং আওয়ার মানে হচ্ছে সে 8 ঘন্টা ডিউটি করছে। সাপোজ এখানে দিলাম 8, সে 8 ঘন্টা ডিউটি করছে, এখানে দিলাম 8, তারপরে গুণ 15 টাকা। এটা হচ্ছে আমার ওভারটাইম প্লাস আমার পেমেন্ট সিস্টেম বের করার নিয়ম। তো এখানে দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 15। এটা বুঝতে হবে এই 20টা কিসের? এই 20টা হচ্ছে আমার ওভারটাইমের প্রতি ঘন্টার দাম, আর এই 15টা হচ্ছে আমার প্রতি 8 ঘন্টার, অর্থাৎ নিয়মিত ডিউটির 8 ঘন্টার 1 ঘন্টার দাম হচ্ছে 15 টাকা। আর এখানে যে 8টা আছে এটা হচ্ছে কি আমার যে ডিউটির রেঞ্জ ধরে দিছে যে তোমার প্রতিদিন নিয়মিত 8 ঘন্টা ডিউটি করতে হবে। তো এটা যদি বলে 8 ঘন্টা তাহলে এখানে 8 হবে। যদি তোমাকে বলা হয় এখানে প্রতিদিনের ডিউটি হবে 9 ঘন্টা তাহলে এখানে 9 হবে, ঠিক আছে। আর যদি প্রাইস চেঞ্জ হয় মানে টাকা চেঞ্জ হয় মানে প্রতিদিনের ডিউটির দাম 50 টাকা তাহলে 15 টাকার জায়গায় কি হবে? 50 টাকা হবে। যদি বলা হয় যে ওভারটাইম প্রতি ঘন্টার দাম 80 টাকা তাহলে 20 টাকার জায়গায় কি হবে? 80 টাকা হবে। এবার আমরা এই সূত্রটা এখানে ফেলে দেব। তাহলে সূত্র কি? ইকুয়াল ইফ ব্র্যাকেট শুরু ওভারটাইম এই গড়ের মান যখন 0 হবে তখন কি হবে? এই যে আমি এখানে লিখতেছি না, এই যে দেখো আমার অন্যান্য বক্স গুলো কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। এই জন্য এখানে আমরা লিখবো না, জাস্ট এখানে ক্লিক করে কোথায় চলে আসবো? ফর্মুলা বারে চলে আসবো। তাহলে আর ঝামেলাটা হবে না।
যদি এই ঘরের মান কি হয় 0 থেকে বেশি হয় তাহলে কি হবে এই ঘরের মান 0 থেকে বেশি হলে ওই ঘরের সাথে 20 টাকা গুণ হবে ওই ঘরের সাথে এই ঘরের সাথে 20 টাকা গুণ হবে যদি বেশি হয় 20 টাকা গুণ হবে তারপর বলা আছে কি ওটার সাথে যোগ হবে নিয়মিত ডিডি ওটার সাথে যোগ হবে কি নিয়মিত ডিডি 8 গুণ 15 ওটার সাথে ক্যালকুলেশন হবে হ্যাঁ মূল সূত্রে যাই হ্যাঁ এটার সাথে গুণ হবে হচ্ছে ওয়ার্কিং আওয়ার এবং যোগ হবে হচ্ছে 15 ঠিক আছে তো গুণ যোগ এত হ্যাঁ এটা ঠিক আছে এখন এটার সাথে ওয়ার্কিং আওয়ার ওভারটাইম গুণ হইছে আবার ওটার সাথে নিয়মিত ওয়ার্কিং আওয়ার যোগ হইছে এরপরে ওয়ার্কিং আওয়ার অর্থাৎ এই ঘরের সাথে কি হবে এই ঘরের সাথে গুণ হবে 15 আমার ব্র্যাকেট শেষ এবার যদি সব ঠিক থাকে তাহলে आंसर আসবে আর সূত্র ভুল হলে आंसर আসবে না তার মানে সূত্র ঠিক আছে আমার হিসাব অনুযায়ী সে 120 টাকায় পায় এখন এইটা ক্যালকুলেশন করি আমরা এখানে কত আসবে এটা যদি পাই তাহলে মনে করব যে আমরা জিনিসটা বুঝছি এখানে 11 ঘন্টা সে টোটাল ডিডি করছে তাহলে 11 এখান থেকে আমাদের কি বের করতে হবে ওভারটাইম তাহলে 11 থেকে নিয়মিত ডেট হচ্ছে 8 ঘন্টা এখান থেকে তাহলে মাইনাস করলে পাই হচ্ছে 3 ঘন্টা ওভারটাইম তাহলে 3 ঘন্টা ওভারটাইমের দাম কত গুণ 20 টাকা করে 60 টাকা তাহলে ও ওভারটাইম পাইছে কয় টাকা 60 টাকা আর তার নিয়মিত ডিডি কত আসে 120 টাকা তাহলে তার আজকে বেতন আসে 180 টাকা ওটা আসে কিনা দেখি এটা আমি ফটো ফিল করে দিলাম এই যে 180 টাকা সে 7 ঘন্টা ডিডি করছে 105 টাকা সে 13 ঘন্টা ডিডি করছে ওভারটাইম পাইছে 5 ঘন্টা পাইছে 220 টাকা তা সে 9 ঘন্টা ডিডি করছে ওভারটাইম পাইছে 1 ঘন্টা 140 টাকা 10 ঘন্টা ডিডি করছে ওভারটাইম 2 ঘন্টা সে 160 টাকা এইভাবে করে করে 30 দিনের বেতনগুলো বের করতে হয় ঠিক আছে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ ক্যালকুলেশন সহজ আছে বেশি কঠিন না জাস্ট একটুখানি বুঝলে হয়ে যাবে ঠিক আছে করা যাবে কেমনে করবা আমি তো বুঝতেছি না আমি যেরকম করাইছি ওরকম করলে হয়ে যাবে তাহলে কোনো প্রশ্ন আছে কিনা বলো